হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এসএলএসটি জিওগ্রাফি 2016 সালে যে প্রশ্নগুলো এসেছিল এবং প্রত্যেকটা অপশন ধরে ধরে এই ক্লাসটি আলোচনা করে দেব। ফার্স্ট কোয়েশ্চেনটি এসেছিল সেটা হচ্ছে পৃথিবীর ভূত্বকের যে গভীরতা সেটা কত। পৃথিবীর ভূত্বকের গড় গভীরতা সেটা হয়ে যাবে আমাদের 5 থেকে 60 কিমি। অপশন এ ইজ দ্য সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে। এবার আমরা দেখে নেব যে ভূত্বক সম্পর্কে, মানে পৃথিবীর যে ভূত্বকের গভীরতা মহাসাগরের নিচে গড়ে প্রায় 5 এবং মহাদেশের নিচে মানে মহাসাগরের নিচে সেটা হচ্ছে মহাসাগরের নিচে কত হয়ে থাকে 5 এবং মহাদেশের নিচে সেটা হচ্ছে কত হয় 60 কিমি পর্যন্ত হয়। এর গড় গভীরতা যদি ধরা হয় সেক্ষেত্রে হয়ে থাকে 30 কিমি হয়ে থাকে গড় গভীরতা। এবং ভূত্বকের মহাদেশীয় অংশ ভূত্বকের মহাদেশীয় অংশ সেটা কিন্তু হয়ে থাকে আমাদের গ্রানাইট জাতীয় শিলাতে হয়ে থাকে। এবং এই গ্রানাইট জাতীয় শিলাতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের শিয়াল অর্থাৎ সিলিকা এবং অ্যালুমিনিয়াম থাকে। অন্যদিকে ভূত্বকের যে মহাসাগরীয় অংশ ব্যাসল্ট শিলায় গঠিত সেটা কিন্তু সীমা অর্থাৎ সিলিকা এবং ম্যাগনেসিয়াম কিন্তু সেখানে থাকে। তাহলে আমাদের কি জানা গেল এখান থেকে? যেটা হচ্ছে ভূত্বকের গড় গভীরতা সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে 5 থেকে 60 কিমি পর্যন্ত। ভূত্বকের মহাদেশীয় অংশে গভীরতা 5 কিমি পর্যন্ত এবং মহাসাগরের নিচে গড়ে 5 কিমি এবং মহাদেশীয় অংশে থাকে 60 কিমি পর্যন্ত। যেটা গড় গভীরতা যদি ধরা হয় ভূত্বকের সেক্ষেত্রে হয়ে থাকে 30। এবং মহাদেশীয় যে অংশটা সেই অংশটা কি হয় না, সেই অংশটা গ্রানাইট জাতীয় শিলায় কিন্তু গঠিত, যেখানে শিয়াল এবং যেটা হচ্ছে শিয়াল অর্থাৎ সিলিকা এবং অ্যালুমিনিয়াম থাকে। এবং অন্যদিকে মহাসাগরের যে অংশ সেটা হচ্ছে ব্যাসল্ট শিলায় গঠিত, যেটাতে হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়ামের প্রাধান্য থাকে, তাই এটা সীমা। এবং শিয়াল ও সীমার যেই সংযোগস্থল অর্থাৎ সেটা কিন্তু আমাদের কনরাড বিযুক্ত রেখা। এগুলো সব আমাদের জানতে হবে। পরে 2 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমের নিচের দিকে প্রবেশ করেছে? প্রশান্ত মহাসাগরীয় পাত, নাকি ক্যারিবিয়ান পাত, না নাজকা পাত, নাকি অ্যান্টার্কটিকা পাত? সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে যে পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে প্রবেশ করেছে সেটা হচ্ছে নাজকা পাত। মহাসাগরীয় নাজকা পাত সেটা হচ্ছে কিন্তু আমাদের মহাদেশীয় যে দক্ষিণ আমেরিকা পাতের সংঘর্ষের ফলে ভারী নাজকা পাতের পূর্বের অংশ দক্ষিণ আমেরিকা পাতের পশ্চিম দিকে নিমজ্জিত হয়েছে। এই নিমজ্জিত আঞ্জিত পর্বত শ্রেণীর সৃষ্টির প্রক্রিয়ার সঙ্গে কিন্তু এই নিমজ্জনটা যুক্ত। এটি জুরাসিক উপযুগের প্রায় 190 মিলিয়ন বছর আগে কিন্তু এটা সৃষ্টি হয়েছিল। পরে 3 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে অভিসারী পাত সীমানায়, না প্রতিসারী পাত সীমানায়, নাকি ট্রান্সফর্ম চ্যুতিরেখায়, নাকি নিরক্ষীয় পাত সীমানায় বা নিরক্ষীয় তলে? সঠিক উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে সেটা হচ্ছে হাওয়াই দ্বীপ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে আমাদের প্রতিসারী পাত সীমানায়। কিন্তু এক্ষেত্রে কোনো অপশানই সঠিক নয়, কেননা হাওয়াই যে দ্বীপপুঞ্জ সেটা হচ্ছে হাওয়াই দ্বীপটা হচ্ছে একটা হটস্পট। এটি প্রশান্ত মহাসাগরের মাঝখানে সৃষ্টি হয়েছে। সুতরাং হাওয়াই দ্বীপ গড়ে উঠেছে সেটা হচ্ছে সেই অনুযায়ী সঠিক উত্তরটা নির্ণয় করা কঠিন। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব। অফিওলাইট শুট কি? অফিওলাইট শুট যদি বলা হয় থাকে সেটা কি জিনিস? অপশনে তো বলছে মহাদেশের উপর উপস্থাপিত মহাসাগরীয় ভূত্বকের অংশ, না মহাসাগরের তলদেশের চৌম্বকীয় উপাদান, নাকি মহাদেশের প্রান্ত সীমার সঞ্চিত পলিরাশি, নাকি ক্ষুদ্র মহাদেশ? অফিওলাইট হচ্ছে মহাদেশের উপরে যে প্রতিস্থাপিত মহাসাগরীয় যে ভূত্বকের অংশ সেটাই কিন্তু আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই অফিওলাইট সম্পর্কে আমার জানতে হবে দুটি মহাদেশীয় পাত একে অপরের সাথে যখন অগ্রসর হয়, অর্থাৎ দুটি মহাদেশীয় পাত যখন একে অপরের সাথে অগ্রসর হয় এবং মধ্যবর্তী স্থানে যেটা পলি সঞ্চিত এটাকে মহীখাত বলে। পরবর্তীকালে আরও চাপ বৃদ্ধি হলে এই পাত দুটি অর্থাৎ মহাদেশীয় যে পাত একে অপরের সাথে অগ্রসর হয়ে মধ্যবর্তী স্থানে পলি সঞ্চিত মহীখাত হলো এবং পরবর্তীকালে যদি আরও বেশি চাপ প্রয়োগ হয় এবং পাত দুটি যদি সংঘর্ষে লিপ্ত হয়
এবং পরবর্তীকালে যদি পলি বাঁক নিয়ে উত্থিত হয়ে ওঠে এবং পলির পাললিক শিলাস্তরের মধ্যে যে সমস্ত উপাদানগুলি থাকে, যেমন আগ্নেয় পদার্থ, গ্যাব্রো, পেরিডোটাইট, এই সমস্ত যে মহাসাগরীয় ভূত্বকের অংশে সঞ্চিত হয়, একেই অপিওলাইট শুট বলে। এবং অপিওলাইটের মধ্যে যে সমস্ত পদার্থগুলি থাকে, খনিজ পদার্থ বা আগ্নেয় পদার্থ, গ্যাব্রো, পেরিডোটাইট, এইগুলি অপিওলাইটের মধ্যে যে মেন উপাদান থাকে সেটা হচ্ছে সার্পেন্টাইন। 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, রূপান্তর সাধন প্রক্রিয়ায় শিলার উপাদানের আকার পরিবর্তনকে বলে ভাঁজ, পুনর্বিন্যাস, পুনর্কেলাসন নাকি স্তরায়ন? সঠিক উত্তর হচ্ছে পুনর্কেলাসন। এক্ষেত্রে আমাদের জানতে হবে যে শিলা স্তরের যে প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা এবং চাপে কোনো শিলার খনিজের অণুগুলির যদি আকারের পরিবর্তন ঘটে, অর্থাৎ কোনো শিলার যে রূপান্তরের জন্য যে প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা ও চাপ যদি বেশি থাকে, তাই খনিজের অণুগুলির আকারের পরিবর্তন ঘটে, এই বিষয়টিকেই রিক্রাস্টালাইজেশন বা পুনর্কেলাসন বলে। এই প্রক্রিয়ায় শিলার শুধুমাত্র ভৌত যে গঠন তার পরিবর্তন হয়, কিন্তু রাসায়নিক উপাদানের কোনোরূপ পরিবর্তন হয় না। এই রিক্রাস্টালাইজেশনের মাধ্যমে শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটে, কিন্তু কোনো রকম কেমিক্যাল যে সমস্ত এলিমেন্টস বা অর্নামেন্টসগুলি রয়েছে তার কোনোরূপ পরিবর্তন হয় না। চুনাপাথর থেকে মার্বেল সৃষ্টি হওয়ার পর পুনর্কেশীভবন যেমন ঘটে থাকে। 6 নম্বর প্রশ্ন আমরা চলে যাব, সর্বনিম্ন পরিমাণ সিলিকা সমন্বিত আগ্নেয় শিলাকে ক্ষারীয়কীয় শিলা না অতি ক্ষারীয়কীয় শিলা নাকি পাইফাইরি নাকি আম্লিক শিলা বলে? যদি ক্যালাস সিলিকার মাত্রা যত কম হবে সেটা ক্ষারকীয় বেশি হবে, তাই সর্বনিম্ন পরিমাণ সিলিকা সমন্বিত আগ্নেয় শিলাকে অতি ক্ষারকীয় শিলা বলে। এক্ষেত্রে সিলিকার পরিমাণ যেটা থাকে সেটা হচ্ছে আম্লিক শিলার ক্ষেত্রে 65% বা 66% বেশি হয়ে থাকে। মধ্যবর্তী শিলাতে যেটা সিলিকার পরিমাণ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 55 থেকে 65 বা তার নিচে বা বেশি, এর পাশাপাশি থাকে। ক্ষারীয় শিলার ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে 45 থেকে 55-এর মধ্যে, এবং অতি ক্ষারীয় হচ্ছে 45% কম পরিমাণ সিলিকার মাত্রা থাকলে সেটা হচ্ছে অতি ক্ষারকীয় শিলা। পরেরটা আমরা দেখে নেব। 7 নম্বর, গুটেনবার্গ বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে বিভক্ত করেছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা সেটা হচ্ছে আমাদের ওল্ডহ্যাম বিযুক্তি রেখা নামে পরিচিত। এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল এটাকে কিন্তু বিভক্ত করেছে, অর্থাৎ বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল এর মাঝখানে কি রয়েছে? আমাদের এই গুটেনবার্গ বিযুক্তি রেখা কিন্তু রয়েছে। গুটেনবার্গ বিযুক্তি রেখা বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল এর মাঝখানে, অর্থাৎ এই অনুযায়ী গুরুমণ্ডল এবং এটা তো অপশন সিতে হচ্ছে দুটোই গুরুমণ্ডল। আচ্ছা, গুটেনবার্গ বিযুক্তি রেখা সেটা হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। সে অনুযায়ী অপশন কোনটা? বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্ত। আচ্ছা, তাহলে এই অনুযায়ী অপশনটা হয়ে যাবে অপশন বি, কারণ হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বহিঃকেন্দ্রমণ্ডল আমাদের যেটা এবং অন্তঃগুরুমণ্ডল, অর্থাৎ গুরুমণ্ডলের একেবারে শেষ এবং কেন্দ্রমণ্ডলের উপরের অংশ, এর সংযোগস্থলে গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে। আর গুটেনবার্গ তিনি কিন্তু 1909 সালে এই বিযুক্তি রেখা আবিষ্কার করেন। তাহলে এখান থেকে আরেকবার দেখে নিই, রিপিট করে নিই বিযুক্তি রেখাগুলি কী রয়েছে। কনরাড বিযুক্তি রেখা যেটা শিয়াল এবং সীমার মধ্যে রয়েছে, কনরাড রয়েছে সেটা হচ্ছে শিয়াল এবং সীমার মধ্যে রয়েছে, যেটা হচ্ছে এর গভীরতা হচ্ছে 30 কিমি পর্যন্ত। তাহলে মোহ বিযুক্তি রেখা ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে মোহরভিষিকের দ্বারা আবিষ্কৃত সেটা হচ্ছে মোহ বিযুক্তি রেখা। তা হচ্ছে বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মাঝে রয়েছে র্যাপিটি বিযুক্তি রেখা, এবং গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল অর্থাৎ নিম্ন গুরুমণ্ডল এবং উচ্চ বা কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা বা ওল্ডহ্যাম বিযুক্তি রেখা। তারপর হচ্ছে আমাদের বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে যেটা লেমেন বিযুক্তি রেখা, যেটার গভীরতা হচ্ছে 5150 কিমি, এবং গুটেনবার্গ বিযুক্তি রেখার ক্ষেত্রে 2900 কিমি, এবং র্যাপিটি বিযুক্তির গভীরতা হয়ে থাকে 700 ও মোহ বিযুক্তির ক্ষেত্রে 200, আর যেটা একেবারে প্রথমে রয়েছে কনরাডের ক্ষেত্রে মাত্র 30 কিমি গভীরতায় থাকে।
8 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, যেখানে বলছে নিম্নের কোনটি ভূমিকম্প তরঙ্গ সর্বাধিক ক্ষয়ক্ষতি করে? এস তরঙ্গ, পি তরঙ্গ, আর তরঙ্গ নাকি এল তরঙ্গ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠ তরঙ্গ, যেটা হচ্ছে ভূমিকম্পের এল তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ দ্বারা সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়, কারণ এল তরঙ্গ যেদিকে ভ্রমণ করে তার সাপেক্ষে কণাগুলি তির্যকভাবে স্থানান্তরিত হয়, অর্থাৎ কণাগুলি যেমন ওঠানামা করে বা এগুলি পার্শ্ব দেশেও অপসারণ বা প্রসারণ ঘটে। এবং এই যে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ পৃথিবীর পরিধি বরাবর কার্যকর করে এবং এই তরঙ্গটির দৈর্ঘ্য বেশি এবং ঢেউয়ের মতো হয় বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বা সর্বাধিক দেখা যায়। পরেরটা রয়েছে 9 নম্বর, দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ ভূভাগটি কি? গ্রাবেন, হোস্ট, ন্যাপ নাকি মধ্যমা ভূমি? সেক্ষেত্রে হয়ে যাবে হোস্ট। এটা কিভাবে তৈরি হয়? মানে ভূ আলোড়নের ফলে যখন দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যভাগে উত্থিত হলে বা তার দুপাশে যদি বসে গেলে, কখনো কখনো উত্থিত হয় বা কোনো কোনো সময় এটা যদি বসে যায়, তাহলে মধ্যবর্তী অংশ উন্নত অবস্থায় বিরাজ করলে তাকে স্তূপ পর্বত বলে, বা যেটাই হচ্ছে হোস্ট। তো ভারতবর্ষের বিন্ধ্য পর্বত বা সাতপুরা যেগুলো রয়েছে, বিন্ধ্য, তারপরে হচ্ছে সাতপুরা, এছাড়াও রয়েছে আমাদের ফ্রান্সের ভোজ, জার্মানির ব্র্যাক ফরেস্ট পর্বত, এগুলি হচ্ছে এক একটির হোস্ট। টান বা চাপের ফলে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যভাগ অবনমিত হয়ে বা পার্শ্ববর্তী অঞ্চল উত্থিত হওয়ার কারণেই সাধারণত এই অবনমিত যে ভূভাগ বা উত্থিপিত উপত্যকা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আমাদের গ্রস্ত উপত্যকা। আর সেই গ্রস্ত উপত্যকা, সেই ধরনের গ্রস্ত উপত্যকাকে গ্রাবেন বলে। ভারতবর্ষের নর্মদা নদীর উপত্যকা একটি গ্রাবেন, পশ্চিম এশিয়া জর্ডান নদীর উপত্যকা, জার্মানির রাইন নদীর উপত্যকা, এইগুলি সব এক একটা গ্রস্ত উপত্যকা, যেগুলি গ্রাবেন নামে পরিচিত। এবং হোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাতপুরা, বিন্দু এবং ফ্রান্সের ভোজ, এগুলি। পৃথিবীপৃষ্ঠের দীর্ঘ অবনতি অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় হয় তাই কি বলে? মহীখাত, বেনিয়ফ মন্ডল, ফোরল্যান্ড নাকি টেবিল? একে বলা হয়ে থাকে অবভিয়াসলি মহীখাত, যেখানে পলিরাশি সঞ্চিত হয়। তাহলে মহীখাত কীভাবে সৃষ্টি হয়? আমাদের যে মহাদেশীয় প্রান্তের দীর্ঘ অবনমিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়, সেটাকে তো মহীখাত বলা হচ্ছে। কিন্তু এই আমেরিকার দুজন ভূগোলবিদ বা ভূতত্ত্ববিদ, যারা একজন হচ্ছে জেমস হল, একজন হচ্ছে জেমস ডানা, এই হল অ্যান্ড ডানা, এরা কী করছিল? মহীখাতের কথা কিন্তু ফার্স্ট বলেছিলেন। এবং এই মহীখাতের কথা যখন তিনারা বলেন, তাদের মতে কি বলেন? যে মহীখাতের যে অবক্ষিপ্ত স্তর যেখানে ক্রমশ নিচু হয়, যে পার্শ্বচাপ সৃষ্টি করে, অর্থাৎ মহীখাত তো মহাদেশের প্রান্তের যে দীর্ঘ অবনমিত অঞ্চল, তো সেখানে ক্রমশ নিচু হয়ে যে পার্শ্বচাপ সৃষ্টি হয়, তার ফলে পলি তথা পাললিক শিলাস্তরের ভাঁজ এবং আবার কোনো কোনো অংশ যদি চ্যুতি সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এই যে ব্যাপারটা হল ডানা কিন্তু বলেন। এবং এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে এই যে মহীখাত, সেটা হচ্ছে কিন্তু সৃষ্টি হওয়ার ক্ষেত্রে হিমালয়, আল্পস এবং সেলভি ফার্স্ট কিন্তু এই জিওসিনক্লাইন নামক শব্দটি এর বদলে জিওসিনক্লাইন শব্দটির পরিবর্তে কিন্তু জিওক্লাইন বা ক্লাইন এই শব্দটিকে ব্যবহার করেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব 11 নম্বর, যেখানে বলছে নিম্নের কোন আগ্নেয়গিরির সাথে সম্পর্কিত নয়? ক্যালডেরা, লাভা, জ্বালামুখ না উপকেন্দ্র? সেক্ষেত্রে হচ্ছে যে আগ্নেয়গিরির সঙ্গে সম্পর্কিত নয়। আচ্ছা, ক্যালডেরা তো একটি পর্বত শ্রেণীর অর্থ হলো, কিন্তু এখানে বলছে ক্যালডেরা, লাভা বা জ্বালামুখ এগুলি সবই কিন্তু আমাদের আগ্নেয়গিরির সাথে যুক্ত, কিন্তু যেটা নয় সেটা হচ্ছে উপকেন্দ্র, এটা ভূমিকম্পের সাথে সম্পর্কিত। যেক্ষেত্রে ভূমিকম্পের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠে যেখান থেকে ভূমিকম্পের কেন্দ্র, অর্থাৎ যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়, তার ঠিক সোজাসুজি উপরে একটি স্থান, কোনো একটা নির্দিষ্ট স্থানে, যেখানে ভূমিকম্পটির তার যে ফোর্সটা পৌঁছায় তাকে ভূমিকম্পের পৃষ্ঠে, মানে আমাদের ভূত্বকের যে পৃষ্ঠে যেখানে ভূমিকম্পটি গিয়ে পৌঁছায়, সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। এবং এই স্তরে ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতি কিন্তু ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূমিকম্পের উপকেন্দ্র, ভূত্বকের ভূপৃষ্ঠে যেখানে ভূমিকম্পের উপকেন্দ্র, সেখানে কিন্তু সবথেকে বেশি হয়। এবং তাই উপকেন্দ্রটি ভূমিকম্পের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
নিচের কোনটি কাস্ট অঞ্চলে দেখা যায়? ল্যাপিস, এসকার, ইনসালভেজ না বাজাদা? ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ল্যাপিস। ল্যাপিস কিন্তু আমাদের দেখা যায় কাস্ট অঞ্চলে। কাস্ট অঞ্চলে যে দ্রবীভূত মানে মানে যে দ্রবীভবন অর্থাৎ প্রক্রিয়ার মাধ্যমে গঠিত অসংখ্য ছিদ্র গর্ত, যে সমস্ত ছিদ্র বা গর্তগুলি কি হয়ে থাকে না, এগুলি খাঁজ কাটা বন্ধুর ভূমিরূপ হিসেবে আকার ধারণ করে। এইগুলি হয়ে থাকে সাধারণত আমাদের যেটা সেটা ল্যাপিস নামে পরিচিত। জার্মানি ভাষাতে এই ল্যাপিসকেই জার্মান ভাষাতে ক্যারেন বলা হয়ে থাকে এবং স্লোভেনিয়ায় ভাষাতে বোঘাজ বলা হয়। তাই ল্যাপিস কি? ল্যাপিস হচ্ছে কাস্ট অঞ্চলের দ্রবীভূত প্রক্রিয়া বা দ্রবীভবন প্রক্রিয়ার দ্বারা গঠিত অসংখ্য ছিদ্র বা পাত বিশিষ্ট যে খাঁজ কাটা বন্ধুর ভূমিরূপ। তাহলে কী বোঝা গেল? কাস্ট অঞ্চলে দ্রবীভবন প্রক্রিয়ার ফলে গঠিত অসংখ্য ছোট গর্ত সৃষ্টি করে। এই খাঁজ কাটা বন্ধুর ভূমিরূপকে ল্যাপিস বলে, যেটা জার্মান ভাষাতে ক্যারেন এবং স্লোভেনীয় ভাষাতে একে বলা হয়ে থাকে বোগাজ। এছাড়াও উৎপত্তি অনুসারে ক্যারেনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় আমাদের রিলেন ক্যারেন এবং রিলেন আর রিনেন। এছাড়াও এসকার কি জিনিস? এসকারটা বলে দিই। এসকার হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এনসালভার্জ কি? বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবং বাজাদা হচ্ছে মরু অঞ্চলের যে আমাদের বায়ু এবং জলধারার কাজের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে আবার বলছি, এসকার হচ্ছে যেটা সেটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে, এনসেলভার্জ হচ্ছে বায়ুর সঞ্চয় কাজের ফলে, এবং বাজাদা হচ্ছে মরু অঞ্চলে বায়ু ও জলধারার কাজের ফলে গঠিত ভূমিরূপ। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালির বাঁধটিকে কি বলা হয়? সমুদ্র ভৃগু, সমুদ্র গুহা, ট্রম্বলো নাকি তটভূমি? এটা ট্রম্বলোর একটি উদাহরণ এই কথাটির সাথে। ট্রম্বলো এই এক প্রকারের সংযোজক বাঁধ, বা যেটা হচ্ছে মূল ভূখণ্ডের সঙ্গে সন্নিকটের দ্বীপকে বা দুটি পৃথক দ্বীপকে কি করে থাকে? যুক্ত করে। এটা হচ্ছে আমাদের ট্রম্বলো। ট্রম্বলো হচ্ছে কি? যে এক প্রকারের সংযোজক বাঁধ বলা যেতে পারে, যেটা মূল ভূখণ্ডের থেকে দুটি সন্নিকটের দ্বীপকে কি করে? পৃথক দ্বীপকে যুক্ত করে। এবং জোয়ারের সময় যে ট্রম্বলো আংশিকভাবে বা সম্পূর্ণভাবে জলের তলায় চলে যায়। আবার এই যে চলে যাওয়া অর্থাৎ সমুদ্রের তীরবর্তী এলাকায় যে উপকূলবর্তী এলাকায় জোয়ারের সময় যদি এই ট্রম্বলো যখন আংশিকভাবে সম্পূর্ণভাবে যখন কি করে জলের তলায় চলে যায়, তাকে ট্রম্বোলিনো বলে। ভারতের কোঙ্কণ উপকূল, আমাদের যে কোঙ্কণ উপকূল রয়েছে মহারাষ্ট্র এবং গোয়াতে, সেই কোঙ্কণ উপকূলের রত্নাগিরির নিকট যেখানে যে নিমজ্জনের ফলে সৃষ্ট দ্বীপগুলি ট্রম্বলোর উদাহরণ। সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা কত? পরের প্রশ্নটা জানতে চেয়েছে, যেখানে 14 নম্বর। সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা হয়ে থাকে সাধারণভাবে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। সমুদ্রপৃষ্ঠের সমস্ত জলের বার্ষিক গড় উষ্ণতা হয়ে থাকে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। সমস্ত মহাসাগরের গড় স্বাভাবিক তাপমাত্রা যদি বলে, সমুদ্র পৃষ্ঠের বলেছে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস হয়েছে, কিন্তু যদি সমগ্র মহাসাগরের গড় বার্ষিক উষ্ণতা সেক্ষেত্রে হয়ে যাবে 17.6 বা 17.2। এই যে ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে আমাদের মহাসাগরের গড় বার্ষিক তাপমাত্রা, তখন হয়ে যাবে 17.2 ডিগ্রি সেলসিয়াস। নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর এবং দক্ষিণ প্রতি ডিগ্রি অক্ষাংশে 0.5 ফারেনহাইট হারে কিন্তু তাপমাত্রা কমতে থাকে। যেমন প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে যদি আমরা প্যাসিফিক ওশানের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে হয়ে থাকে 19.10 ডিগ্রি সেলসিয়াস। ভারত মহাসাগরে 17.3 ডিগ্রি সেলসিয়াস এবং আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে 16.91 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এইরকমভাবে পরেরটা আমরা দেখে নেব, যে 15 নম্বর প্রশ্ন, যে ক্রমাগত উত্থানকারী পর্বতশ্রেণীর ক্ষয়জাত পদার্থকে কি বলে? ক্রমাগত উত্থানকারী পর্বতশ্রেণীর ক্ষয়জাত পদার্থকে অপশন এতে বলছে মোলেস, বি হচ্ছে নুড়ি, সি হচ্ছে শিলাচূর্ণ, ডি হচ্ছে শিলাস্তর। সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে মোলেস। মোলেস কি না, ভাঁজযুক্ত শিলাস্তরের উত্থানকারী পর্বতশ্রেণীর ক্ষয়জাত পদার্থকে মোলেস বলে। ভাঁজযুক্ত শিলাস্তরের যে উত্থানকারী পর্বতশ্রেণীর ক্ষয়জাত পদার্থ, এবং এই ক্ষয়জাত পদার্থ যেগুলি হয়ে থাকে, এগুলি সাধারণত যে পদার্থগুলি থাকে যেমন বেলে পাথর, কংগ্লোমারেট, এগুলি প্রান্ত দেশীয় হ্রদ বা প্রান্তিক হ্রদের সমুদ্রে যেটা জমা হয়ে থাকে। তাহলে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব 16 নম্বর, যেখানে কি রয়েছে, যে পৃথিবীর মধ্যে যে কোথায় শক্তির মুক্তি ঘটলে ভূমিকম্প ঘটে? সাধারণভাবে আমাদের যে মেন্টালের উপরের স্তর থেকে কিন্তু যেটা
সেটা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ গুরুমণ্ডল। পৃথিবীর ভূত্বক বড় বা মাঝারি ছোট এই 3 ধরনের পাত কিন্তু আমাদের রয়েছে। যেমন পৃথিবীতে মোট 60টি বড় পাত, 8টি মাঝারি পাত এবং 20টি ছোট পাত রয়েছে। সেই গুরুমণ্ডল বা মেন্টেলের উপরের যে স্তর, সেখানে কিন্তু অ্যাস্থনোস্ফিয়ারের যে তরল ম্যাগমার উপর এক ধরনের পাতলা যে ভাসমান অবস্থা রয়েছে, এইগুলি হচ্ছে সচল বা এগুলি হচ্ছে চলমান। এই ভূত্বকের নিচের এই অংশ অস্থিরতার জন্য প্রচুর শক্তির মুক্তি ঘটে, যা ভূমিকম্পের জন্য কারণ হয়ে থাকে। পরেরটা হচ্ছে চাঁচন তল সৃষ্টি হয় কীভাবে, বা যেটা হচ্ছে চাঁচন তল নদী ক্ষয় দ্বারা, সমুদ্র তরঙ্গের ক্ষয়ের দ্বারা, হিমবাহের ক্ষয়ের দ্বারা, নাকি আবহবিকার ক্রিয়ার দ্বারা। সঠিক উত্তর হয়ে যাবে আবহবিকার প্রক্রিয়ার দ্বারা কিন্তু চাঁচন তল তৈরি হয়। আবহবিকার প্রক্রিয়া দ্বারা গঠিত সমভূমি বিভিন্ন ধরনের ভূমিরূপ বা এক ধরনের ভূমিরূপ হচ্ছে আবহবিকার প্রক্রিয়ার ফলে, আবহবিকার যে প্রক্রিয়া এর ফলে গঠিত সমভূমি ধরনের সমরূপভূমি, অর্থাৎ ভূমিরূপ যে আবহবিকারের প্রক্রিয়ার ফলে গঠিত হয় এক ধরনের ভূমিরূপ, যেটা হচ্ছে সমতল ভূমি বা সমভূমি প্রায়, তাকেই বলা হয় চাঁচন তল। বা এটা মূলত যেটা হচ্ছে মানে আমাদের ক্রান্তীয় আর্দ্র অঞ্চলে এক বা একাধিক যে আবহবিকার সংগঠিত হয়ে থাকে এবং আবহবিকারগ্রস্ত যে ভগ্নস্তূপ ক্রমশ অপসারিত হয় এবং এক ধরনের সমতল ভূমি বা ভূমির তৈরি করে, তাকেই মূলত চাঁচন তল গঠন লক্ষ্য করা যায়। চাঁচন তল যে ব্যাপারটা, এটা কিন্তু প্রথম 1973 সালে ইজে ওয়াইল্যান্ড ইজে ওয়াইল্যান্ড তিনি কিন্তু প্রথম 1933 সালে এই চাঁচন তল শব্দটি ব্যবহার করেন। ইয়াজু নদী দেখা যায় উপকূল সমভূমিতে, মরু অঞ্চলের সমভূমিতে, প্লাবনভূমিতে না পার্বত্য উপত্যকায়। সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে প্লাবনভূমিতে। তাহলে ইয়াজু বা প্লাবন ভূমিতে যে দেখা যায়, এই ইয়াজু নদী কি না, আমাদের কোনো নদীর যে প্লাবনভূমি প্রবেশ করার পর স্বাভাবিক বাঁধ থাকার জন্য মূল নদীর সঙ্গে যথাস্থানে মিলিত হতে না পেরে যখন প্লাবনভূমির উপর দিয়ে মূল নদীর প্রায় সমান্তরাল প্রবাহিত হতে বাধ্য হয়, বা পরবর্তীকালে কোনো স্বাভাবিক বাঁধ যদি ভেদ করে মূল নদীতে এসে মিলিত হয়, এই যে ব্যাপারটা, এরাই কিন্তু আমাদের ইয়াজু নদী নামে পরিচিত। মিসিসিপি নদীর উপনদী ইয়াজু নামে এই ধরনের নদীকে ইয়াজু বলা হয়। কারণটা হচ্ছে মিসিসিপি নদীর যে উপনদী ইয়াজু, তার নামে এই ধরনের নদী দেখতে পেয়ে গেল, অর্থাৎ মিসিসিপি নদীর উপনদী ইয়াজুর মতো ধরন দেখা গেলেই ওই নদীগুলির ইয়াজু রূপী নদী বলা হয়। যেমন হচ্ছে আমাদের ভারতের মধ্যে বিহারের পাটনা ও মুঙ্গেরের মধ্যে ইয়াজু নদী দেখা যায়। তবে হচ্ছে নিভেশন কি, নিভেশন অপশানে তো হচ্ছে তুষারের দ্বারা গঠিত, যে বা তুষার দ্বারা ক্ষয় হলে, না তুষার গলন, না তুষার সঞ্চয়, না কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে তুষারের দ্বারা ক্ষয়। এই তুষারের দ্বারা ক্ষয় যে হয়ে থাকে তখন কিন্তু নিভেশন গঠিত হয়, যেটা আমাদের যে হিমবাহ অঞ্চলে ঢালু অংশের যে নিচু স্থান আটকে পড়া বরফের বিভিন্ন বা বিচ্ছিন্ন অংশের সঙ্গে জড়িত সমস্ত ক্ষয় এবং আবহবিকারকে একত্রে, মানে হিমবাহ অঞ্চলে কি হয়ে থাকে, হিমবাহ অঞ্চলে যে ঢালু অংশের নিচু স্থান, যেখানে কি হয় বিভিন্ন বরফের অংশগুলি বা বিচ্ছিন্ন বরফের যে অংশগুলি বিচ্ছিন্ন হয়ে ওখানে এসে পড়ে, যখন জড়িয়ে ক্ষয় এবং আবহবিকারকে একত্রে ক্ষয় হয়ে থাকে এবং আবহবিকার সংগঠিত করে, এই প্রক্রিয়াটাকে নিভেশন বলে। এই জমা হওয়া বরফ গ্রীষ্মকালে গলে গেলে পিচ্ছিলতার কারণে আংশিক বিসর্পণের জন্য ক্ষয়সাধন হয়। কয়টা হচ্ছে ড্রিপশন কি, বা ড্রিপশন কোথায় দেখা যায়, সার্কে, পলজিতে, অন্ধ উপত্যকায়, নাকি চুনাপাথর গুহায়। চুনাপাথরের গুহাতে ড্রিপস্টোন দেখা যায়। এই ড্রিপস্টোনটা কি জিনিস না, চুনাপাথরের গুহায় যেখানে ছাদ থেকে চুনাপাথরগুলি দ্রবণ ফোঁটা রূপে মেঝেতে বা দেওয়ালে, ছাদে ইত্যাদি জায়গাতে যে পাতন প্রস্তর গঠন করে, এটাই হচ্ছে ড্রিপস্টোন। ড্রিপস্টোনের ভূমিরূপগুলি মূলত স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট, এছাড়াও স্তম্ভ বা হ্যালিকটাইট বা হেলিকমাইট ইত্যাদিতে ভাগে বিভক্ত থাকে। তবে ভূমিরূপ বিজ্ঞানীরা এই ড্রিপস্টোনকে ক্রেব ট্রেভারটাইন বা স্প্যালিওথেমস নামেও অভিহিত করেছেন। তাহলে স্ট্যালাগমাইট, স্ট্যালাকটাইট এগুলি হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে যে দেওয়ালের ছাদে, সেখানে কিন্তু বা দেওয়ালের মেঝেতে বা দেওয়ালে এইগুলি যে ফোঁটা রূপে অবস্থান করে, চুনাপাথরের দ্রবণ ফোঁটা রূপে অবস্থান করে চুনাপাথর গুহার ছাদ, সেখানে কিন্তু ড্রপস্টোন দেখা যায়। ড্রপস্টোনটা আর কিছুই না, সেটা হচ্ছে এই যে চুনাপাথরের গুহার ছাদে বা চুনাপাথরের দ্রবণ ফোঁটা রূপে মেঝেতে বা দেওয়ালে বা ছাদে
পাতন প্রস্তর গড়ে ওঠে, তাকে ড্রিপস্টোন বলে। এবং ড্রিপস্টোনের ভূমিরূপগুলো হচ্ছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ বা হ্যালিকটাইট ইত্যাদি। ভারত মহাসাগরে লবণতার পরিমাণ কত? 35%, 25%, নাকি 30% না 40%? ভারত মহাসাগরে যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে লবণতার পরিমাণ হয়ে থাকে প্রায় 34%, তাই অপশন অনুযায়ী এখানে হয়ে যাবে 35%। ভারত মহাসাগরে যেটা লবণতার পরিমাণ সেটা হচ্ছে 35%, এবং উত্তর বঙ্গোপসাগরে যে ক্ষেত্রে লবণতার পরিমাণ কম থাকে 33 বা 33.5%। গঙ্গা নদীর মহানদে আরও কম থাকে, কারণ সেখানে 30% লবণতা হ্রাস পায়। আরব সাগরে লবণতার পরিমাণ বেশি 36%, এবং অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে শুষ্ক আবহাওয়ার জন্য সমুদ্র জলে লবণতার পরিমাণ 30% হয়। তাই লবণতার নিরিখে সবথেকে বেশি লবণাক্তযুক্ত হয়ে থাকে কিন্তু আমাদের আটলান্টিক মহাসাগর, সেখানে 35.60% বা 36% লবণতার ক্ষেত্রে এটা সহস্রাংশ, মানে 1000-এর মধ্যে যেটা সহস্রাংশ বলা হয় থাকে, শতাংশ নয়, এগুলি সহস্রাংশ। তাহলে পরে এক্ষেত্রে কি হয়ে থাকে, আটলান্টিক মহাসাগরে সবথেকে বেশি, যেটা হচ্ছে 35.6 বা 36% প্রায়। ভারত মহাসাগরে 35%, এবং প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে হয়ে থাকে 34%। এখানে প্রশ্নটা এসেছিল ভারত মহাসাগরে লবণাক্ত, সেই অনুযায়ী উত্তর হয়ে গেছে 35%। যদি বলতো ভারত মহাসাগরের বাদ দিয়ে প্রশান্ত মহাসাগর, সেক্ষেত্রে লবণতার পরিমাণ থাকতো 34%। এবং যদি উত্তরের বঙ্গোপসাগরের ক্ষেত্রে বলে তাহলে আরও কম, 33.5%। এবং গঙ্গা নদীর মহানদে 30% থাকে, 30% যেটাকে বলে সেটা কিন্তু থাকে। এছাড়াও আমাদের আটলান্টিক মহাসাগর সবথেকে বেশি 36 প্রায় বা 35.67%। আচ্ছা, পরেরটা দেখে নেব, যেটা হচ্ছে 22 নম্বরের কোয়েশ্চেন। ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহন, যেটা ট্রাইসেলুলার মেরিডিওনাল সার্কুলেশনস মডেল, এর প্রবক্তা হলেন হ্যাডলি, পলম্যান, রসবি নাকি ওয়াইসব্যালাট? এর হলেন এই যে ট্রাইসেলুলার মেরিডিওনাল সার্কুলেশন মডেলের প্রবক্তা হলেন পলম্যান। এটা কি না 1951 সালে পলম্যান তার গবেষণাপত্র দ্য রোল অফ অ্যাটমসফেরিক ডিস্টার্বনেস ইন দ্য জেনারেল সার্কুলেশন, এখানে কিন্তু দ্রাঘিমা রেখা বরাবর বায়ুমণ্ডলের সঞ্চালন ক্ষেত্রে তিনি 3টে কোষের কথা বলেন। এই 3টে কোষের কথা, ত্রিকোষীয়র মধ্যে 3টে কোষের কথা বলেন। একটা হচ্ছে ক্রান্তীয় কোষ, বা যেটার নাম হচ্ছে হ্যাডলির কোষ, এবং আরেকটি যেটা বলেন মধ্য অক্ষাংশীয় কোষ, এবং 3 নম্বর হচ্ছে যেটা হচ্ছে আমাদের মেরু কোষ, এগুলোর কথা বলেন। তাহলে আমাদের ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহনের এই মডেলের প্রবক্তা হলেন পলম্যান। তিনি 3 ধরনের কোষের কথা বলেন, তার মধ্যে একটা হচ্ছে হ্যাডলির কোষ, দ্বিতীয় নম্বর হচ্ছে মধ্য অক্ষাংশীয় কোষ, আর তৃতীয় হচ্ছে মেরু কোষ। পরের কোয়েশ্চেন আমরা চলে যাব ফ্রেন্ডস। খামসিন কি? খুব উষ্ণ এবং শুষ্ক বায়ুপ্রবাহ দ্বারা গঠিত এক ধরনের বায়ুপ্রবাহ, সেটা হচ্ছে খুব উষ্ণ এবং শুষ্ক বায়ুপ্রবাহ হচ্ছে খামসিন নামে পরিচিত। এটা মেনলি আমাদের আফ্রিকায় যে উষ্ণ এবং শুষ্ক ধূলিকণাপূর্ণ বায়ু, মিশরে এটা কিন্তু খামসিন নামে পরিচিত। কোনটা? মিশরে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ যে আফ্রিকার বায়ু, যেটা মিশরে প্রবেশ করে, সেটা খামসিন নামে পরিচিত। এবং এই বায়ুর উষ্ণতা থাকে 38 ডিগ্রি থেকে 49 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই বায়ু 50 দিন ধরে প্রবাহিত হয়ে থাকে, খামসিন প্রবাহিত হয়ে থাকে 50 দিন ধরে। এবং এই বায়ু ভূমধ্যসাগর অতিক্রম করে স্পেন পর্যন্ত প্রবেশ করে, এবং স্পেনে এই খামসিনকে বলা হয়ে থাকে ল্যাভেস। পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। বায়ুমণ্ডলের সৌর বিকিরণ শোষণ করে মোট বিকিরণের একর আছে 21 একর, 17 একর, 34 একর নাকি 24 একর? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা 14 একর হয়ে যাবে, 14 ইউনিট, সেটা অপশন হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের সৌর বিকিরণ শোষণ করে মোট বিকিরণের আমরা জানি যেটা হয়ে থাকে যে 34% এক্ষেত্রে, এবং 34 যে একর ইউনিট হবে। আচ্ছা, তবে 100% যে বিকিরণ হয়
তার মধ্যে কিন্তু 34% মহাশূন্যে ফিরে যায় বা 34 ইউনিট ফিরে যায় স্থলভাগ এবং জলভাগের দ্বারা শোষণের পর। আবার অনেক বইতে এটাও রয়েছে যে 100%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, অর্থাৎ ফিরে যায়, এবং 51% ভূপৃষ্ঠে যে পেয়ে থাকে 14% বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস কিন্তু শোষণ করে। পরের কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কর্দম দোআঁশ মাটিতে কর্দমের পরিমাণ কত থাকে? 40 থেকে 50, 30 থেকে 35, 27 থেকে 40, না 35 থেকে 45? সঠিক উত্তর হয়ে যাবে এখানে 27 থেকে 40% কিন্তু দোআঁশ মাটিতে কাদা বা কর্দমের পরিমাণ থাকে। দোআঁশ মাটি বা ক্লে লোম যেটা বলা হয় ওই মৃত্তিকাতে কিন্তু কর্দমের পরিমাণ 27 থেকে, কাদার পরিমাণ 27 থেকে 40% থাকে, এবং বালির পরিমাণ যেখানে 20 থেকে 45% ও মৃত্তিকায় যে সিল্টের পরিমাণ শতকরা 15 থেকে 50% পর্যন্ত থাকে। পরের কোয়েশ্চেন যে সাইক্রোফাইট, তাই তো, সাইক্রোফাইট উদ্ভিদ কোথায় জন্মায়? সাইক্রোফাইট উদ্ভিদ হচ্ছে ঠান্ডা বা শীতল তুষারবৃত্ত যে মৃত্তিকা সেখানে কিন্তু এই সাইক্রোফাইট উদ্ভিদ সাধারণত জন্মিয়ে থাকে। তাহলে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সাইক্রোফাইট জন্মায় কোথায়? শীতল মৃত্তিকায় জন্মায়। এই সাইক্রোফাইট যেটা হচ্ছে একটা উদ্ভিদের যদি সাইক্রোফাইট উদ্ভিদের উদাহরণ যদি বলা যায় সেক্ষেত্রে হয়ে যাবে লাইকোপিডিয়াম। লাইকোপিডিয়াম হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সাইক্রোফাইটের উদাহরণ। এই জাতীয় উদ্ভিদ আর্কটিক বা আলপীয় যে সমস্ত অঞ্চল, আর্কটিক বা আলপীয় অঞ্চলে কিন্তু জন্মায়, যেখানে প্রবল ঠান্ডা বা শীতল তুষারবৃত্ত অঞ্চল। সামাজিক ও এটা কওয়া হবে সামাজিক ও গ্রামীণ উন্নয়নের জন্য বনসৃজনকে কি বলা হয়? অবভিয়াসলি এটাকে সোশ্যাল ফরেস্টেশন বা সামাজিক বনসৃজন বলা হয়। তবে 1973 সালে ন্যাশনাল কমিশনস অফ এগ্রিকালচার প্রথম কিন্তু অর্থাৎ NCA ন্যাশনাল কমিশনস অফ এগ্রিকালচার সর্বপ্রথম সোশ্যাল ফরেস্ট্রি কথাটি কিন্তু প্রথম বা সামাজিক বনসৃজন কথাটি 1973 সালে ন্যাশনাল যে আমাদের কমিশন অফ এগ্রিকালচার কিন্তু ব্যবহার করেন। সামাজিক বৃক্ষরোপণ প্রকল্প যেটা এই অনুসারে অব্যবহৃত বা যে সমস্ত আমাদের ব্যাডল্যান্ডগুলি রয়েছে সেখানে অরণ্য সৃষ্টির উদ্যোগকে কাজে লাগানো হয় বা এর মাধ্যমে সামাজিক বনসৃজন হয়ে থাকে। এর মাধ্যমে স্থানীয় লোকজনের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সবুজায়ন বা আমাদের যে উদ্ভিদের জগতের বৃদ্ধি ঘটানো সম্ভব হয়ে থাকে। পরেরটা আমরা দেখে নেব 28 নম্বর কোয়েশ্চেন। যে ব্যক্তি প্রাণী সম্প্রদায় নিয়ে কাজ করে তাকে কি বলে? পরিবেশ বিজ্ঞানী, বাস্তুবিদ, ভূগোলবিদ, জীববিজ্ঞানী, তাকে বলা হয় থাকে বাস্তুবিদ বা ইকোলজিস্ট যিনি তিনি কিন্তু প্রাণী সম্প্রদায় নিয়ে কাজ করে থাকেন এবং এই বিভিন্ন জীবের যে প্রজাতি এবং তাদের পরিবেশের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু অধ্যয়ন করেন ইকোলজিস্ট। বাস্তুতন্ত্র সংখ্যা পিরামিডের ধারণার প্রবক্তা যিনি তিনি হলেন অবভিয়াসলি অপশন এ বলছে ইপিওডাম, বি বলছে এজি ট্যান্সলি, জি কার্ভস, নাকি চার্লস এলটন। সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে এলটন, কারণ পিরামিডের কথা বলছেন তাই উত্তর হয়ে যাবে এলটন। চার্লস এলটন 1927 সালে বাস্তুতন্ত্রের সংখ্যার যে পিরামিড এই ধারণাটি উপস্থাপন করেন এবং তার মতে পুষ্টিস্তরে জীবের যে সংখ্যার পার্থক্য দেখা যায় এবং সংখ্যাভিত্তিক পিরামিডের যে অনুক্রম অনুসারে শীর্ষ পুষ্টিস্তরগুলিকে শ্রেণীর মধ্যে যে সংখ্যা যেমন হ্রাস পায় তেমনি আবার তুলনামূলকভাবে তাদের মধ্যে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এইটা কিন্তু চার্লস এলটনের মতবাদ। এরপরে হচ্ছে 30 নম্বর কোয়েশ্চেন। 30 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। পৃথিবীর কাষ্ঠশিল্পের নরম বৃক্ষের চাহিদার শতকরা হার কত? পৃথিবীর যে সমস্ত কাষ্ঠশিল্প রয়েছে মানে স্বল্পবর্গীয় অরণ্য পৃথিবীর মধ্যে এই নরম কাঠের উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত,
সেখানে স্বল্পযোগ্য বনভূমি অঞ্চল থেকে পৃথিবীর মোট উৎপাদনের প্রায় 70% বা তার বেশি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের 70%। কারণ হচ্ছে আমাদের স্বল্পযোগ্য অরণ্যের যে নরম কাঠগুলি রয়েছে বা এই বনভূমি অঞ্চল থেকে পৃথিবীর মোট উৎপাদিত কাঠের প্রায় 70% আরোহণ বা সংগ্রহ করা হয়। এছাড়াও পৃথিবীর প্রায় 90% কাগজমণ্ড বা যে সমস্ত সরলবর্গীয় অঞ্চল রয়েছে বা বনভূমি অঞ্চল সেখান থেকে কিন্তু নেওয়া হয়ে থাকে। যেমন এই সরলবর্গীয় অরণ্যের কাঠগুলির মধ্যে রয়েছে স্পুরুস, বার্চ, ফার, পাইন, হেমলক, উইলো, অলডার ইত্যাদি বৃক্ষ। এরপরে বলছে ডেয়ারি ফার্মিং শিল্পে সর্বাপেক্ষা উন্নত ভারত, ফ্রান্স, ডেনমার্ক নাকি ফিনল্যান্ড? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দোহ শিল্পে বর্তমানে কিন্তু সবথেকে উন্নত লাভ করেছে ভারত। বর্তমানে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে দুগ্ধ উৎপাদনে প্রায় 22%। বর্তমানে প্রায় 22% দুগ্ধ উৎপাদন কিন্তু পৃথিবীর মধ্যে ভারত করে থাকে। দুধ উৎপাদনের জন্য উল্লেখযোগ্য দেশগুলি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, চায়না, পাকিস্তান এবং ব্রাজিল। পরের কোয়েশ্চেন আমরা চলে যাব যে কোন দেশ সর্বাপেক্ষা অধিক সোনা উৎপাদিত হয়ে থাকে। যদি উৎপাদনের কথা বলা হয় সেক্ষেত্রে মজুদের কথা আলাদা, কিন্তু উৎপাদনের কথা সোনা উৎপাদন করে থাকে কিন্তু অস্ট্রেলিয়া, কিন্তু মজুদের কথা বলা হয় তাক্ষেত্রে আফ্রিকা হয়ে যাবে। এবং এই যে সোনা উৎপাদিত হয় 2020 সালের যে ভিজিএস এবং ওয়ার্ল্ড মিনারেল প্রোডাকশনের যে রিপোর্ট রয়েছে সেখানে কিন্তু সোনার পরিমাণ সবথেকে বেশি, অর্থাৎ সোনার পরিমাণের ভিত্তিতে চীন কিন্তু প্রথম, অস্ট্রেলিয়া দ্বিতীয়, রাশিয়া, যেহেতু এখানে চীন অপশন নেই তাই অস্ট্রেলিয়া অপশন উত্তর হয়ে যাবে, এবং তৃতীয় স্থান অধিকার করেছে রাশিয়া উৎপাদনের ক্ষেত্রে। কিন্তু সোনা উৎপাদনকারী দেশগুলি বর্তমানে যদি ধরা হয় সোনা উৎপাদনের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যেটা সেটা কিন্তু চায়না হবে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে যদি বলা হয় থাকে সেক্ষেত্রে রাশিয়া সোনা উৎপাদনের ক্ষেত্রে। চতুর্থ স্থানে ইউএসএ, পঞ্চম স্থানে রয়েছে কানাডা। এরা কিন্তু স্বর্ণ উৎপাদনে বিশ্বে র্যাঙ্ক করে। কিন্তু সোনা মজুদ যদি বলা হয় সেক্ষেত্রে ইউএসএ ফার্স্ট হয়ে যাবে, এবং আমাদের সোনা সবথেকে বেশি স্বর্ণ খনি রয়েছে বা সবথেকে সোনা ভূপৃষ্ঠের অভ্যন্তরে রয়েছে তখন আফ্রিকা, কিন্তু সোনা মানে একেবারে উৎপাদিত সোনা মজুদ রয়েছে ইউএসএতে। আমেরিকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এরোপ্লেন তৈরির কেন্দ্র যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশনেতে বলছে ডেট্রয়েট, লস অ্যাঞ্জেলেস, কুইনারি নাকি ফিলাডেলফিয়া। সঠিক উত্তর হচ্ছে লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এরোপ্লেন তৈরির কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। এটি উত্তর আমেরিকার পশ্চিম উপকূল, উত্তর আমেরিকা ইউএসের যে নর্থ ইউএসএ অর্থাৎ নর্থ আমেরিকার পশ্চিম উপকূলে এই অঞ্চলটি একটি বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস, যেখানে কিন্তু এরোপ্লেন শিল্প তৈরির কেন্দ্র রয়েছে। 34 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। বয়স ও লিঙ্গর ভিত্তিক নারী পুরুষের অনুপাত সূচক পিরামিড থেকে কি জানা যায়? এখান থেকে জানা যায় নারী পুরুষের বয়স গোষ্ঠী, নারী পুরুষের বয়সের গঠন বিন্যাস। সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে নারী পুরুষের বয়সের গঠন বিন্যাস। সাধারণভাবে আমরা যে বয়স এবং লিঙ্গভিত্তিক যে নারী ও পুরুষের অনুপাত সূচক পিরামিড থেকে নারী ও পুরুষের বয়সভিত্তিক গঠন বিন্যাসের তারতম্য বোঝা যায়। এছাড়াও এই পিরামিডের সাহায্যে অর্থাৎ এই বয়স লিঙ্গ ভিত্তিক যে নারী পুরুষের সূচক পিরামিড, এই পিরামিডের সাহায্যে কোনো দেশ বা অঞ্চলের কতটা জন্ম হার, মৃত্যু হার বা আর্থসামাজিক পরিস্থিতি বা জনসংখ্যার যে বিবর্তন স্তর স্টেজ অফ ডেমোগ্রাফিক যে ট্রানজিশন সেই সম্পর্কে আমরা ধারণা বা তথ্যাদি পেয়ে থাকি। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব 35 নম্বর। কোন অঞ্চল অর্থাৎ কোন উন্নত অঞ্চল থেকে উন্নত অঞ্চলের পরিব্রাজনকে অবশ্যই এটাকে পথভ্রষ্ট পরিব্রাজন, প্রত্যাবর্তন পরিব্রাজন, বিপরীত পরিব্রাজন, অর্থাৎ এটাকে বলা হয়ে থাকে বিপরীত পরিব্রাজন। অর্থাৎ সাধারণত উন্নত থেকে অবনত বা অনুন্নত দেশ বা অঞ্চলে কিন্তু পরিব্রাজন হয়ে থাকে এই মাইগ্রেশন, এটাকে বলা হয়ে থাকে বিপরীত মাইগ্রেশন বা রিভার্স মাইগ্রেশন। বিপরীত মাইগ্রেশন হয়ে থাকে যখন উন্নত অঞ্চল থেকে অনুন্নত অঞ্চলের দিকে পরিব্রাজন হয়। কোনো উন্নত অঞ্চল থেকে অনুন্নত অঞ্চলের জন্য যে মাইগ্রেশন হয় এটাকে রিভার্স মাইগ্রেশন বা বিপরীত মাইগ্রেশন বলে। সাধারণত বিভিন্ন আকর্ষক উপাদান অর্থাৎ চাকরি, শিক্ষা, ভ্রমণ ইত্যাদির টানে কিন্তু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন করে থাকে। তবে কখনো কখনো এই বিপরীত অবস্থা পরিলক্ষিত হয় যা বিপরীত মাইগ্রেশন বা রিভার্স মাইগ্রেশন নামে পরিচিত। এই ধরনের মাইগ্রেশন ঘটার অন্যতম কারণ হচ্ছে বিকর্ষক উপাদানের জন্য প্রাধান্য, যেগুলি মানুষের বাধ্য করে এবং কোনরূপ
চিন্তাভাবনা পছন্দ অপছন্দ ছাড়াই যখন মাইগ্রেশন করে থাকে। পরবর্তীকালে আমরা দেখে নেব যে পূর্ব হিমালয়ের প্রস্থ হলো 250, 520, 340 না 320। এটা হয়ে থাকে 320। এটা যে প্রস্থ সেটা হচ্ছে 320 হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি এই পর্যন্ত। বাকি যেই কোয়েশ্চেনগুলি রয়েছে পরবর্তী সেশনে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।